নমস্কার। আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। অনেক মানুষ বলে যে দাদা, একটা সময় অতি দরিদ্র এবং অর্থ সংকটে ভুগছিলাম, কিন্তু বিশ্বাস করুন, যেদিন থেকে আমি বিয়ে করে নিয়েছি, আমার ঘরে বউ এসছে, সেই বউ যেন মা লক্ষ্মী রূপে আমার ঘরে এসছে। বিয়ের পর আমার আস্তে আস্তে সমস্ত উন্নতি কিন্তু বিয়ের পরই হয়েছে। আমার জীবনে মান সম্মান, ভালো কর্মপ্রাপ্তি, বাড়ি বা গাড়ি বা সব কিছু কিন্তু বিয়ের পরই আমার হয়েছে। তো সেই ক্ষেত্রে অনেকে বলে যে আমার স্ত্রী তো মা লক্ষ্মী, যে তার সঙ্গে বিয়ে করে আমি সব প্রাপ্তি করেছি, মা লক্ষ্মী যেন আমাকে উজাড় করে দিয়েছে। আবার অপরদিকে অনেক ছেলে বা মেয়ে বলে যে দাদা, ভালোই ছিলাম, কিন্তু যেদিন তুমি বিয়েটা করেছি না, সেদিন তোমার কপালটা পুড়ে গেছে। আমি তো এখন একা একা বসে ভাবি যে আমার জীবনের সব থেকে বড় ভুল হচ্ছে আমার বিয়েটা করা। আমি যদি বিয়েটা না করতাম, আমি যদি আমার বাবা মার কথা শুনে বিয়েটা না করতে যেতাম, তাহলে হয়তো আমার জীবনটা এত সমস্যাগ্রস্ত হতো না। আজকে আমি যা পড়াশোনা জানি বা যা আমার কোয়ালিটি আছে, আমি একটা ভালো জায়গায় কাজকর্ম করে থাকতে পারতাম, নিজেরটা নিজে চালিয়ে দিতে পারতাম, এরকম বলে। তাহলে আমরা জন্মছক দেখে কিভাবে বুঝবো যে একজন মানুষের বিয়ের পরে উন্নতি হবে, না একজন মানুষ বিবাহ করার পর নানান ঝড়ঝাপটা সুনামির সম্মুখীন হবে, নানান অশান্তি, মানসিক ডিপ্রেশন এবং চোখের জল দিয়ে ভরে যাবে তাদের দাম্পত্য জীবন? আসুন আমরা সনাতনী বৈদিক জ্যোতিষ রূপে কোন যোগ থাকলে এরকম হয় এটাকে বোঝার চেষ্টা করি। যেমন দেখুন, সপ্তমপতি এবং নবমপতি, দেখুন নবমপতি গ্রহটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে ভাগ্যের অধিপতি। আমরা জানি ভাগ্য একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভাগ্য যদি আমার সাহায্য করে আমাকে, তাহলে আমি যা কাজই করি না কেন একটু বেশি অ্যাডভান্টেজ পাবো। ঠিক তেমনি সপ্তমপতি এবং নবমপতি যদি একসঙ্গে বসে যায় এবং সেটা যদি কোনো শুভ ঘর অর্থাৎ কেন্দ্র বা নবমপতির মিত্র ঘরের মধ্যে বসে যায়, তাহলে পরে বেশিরভাগ সময় দেখা যায় একজন মানুষ বিবাহের পরে কিন্তু উন্নতি করে। আবার অপরদিকে দেখা গেছে যে সপ্তমপতি যদি অষ্টমপতির সঙ্গে একসঙ্গে বসে যায় এবং সেটা যদি অষ্টমপতির একটা অশুভ ঘর হয়, মানে অষ্টমপতির মিত্র ক্ষেত্র নয় এরকম ঘর হয়, তাহলে তো বিবাহের পরে নানান ঝুট ঝামেলার সম্মুখীন আপনাকে হতেই হবে। এছাড়াও দেখুন, আরো অনেক কিছু আছে। যদি নবমপতি একা, ওই নবমপতির সঙ্গে একাধিক গ্রহ রয়েছে এরকম নয়, নবমপতি একা সপ্তম স্থানে চলে যায় বা সপ্তমপতি একা নবমে চলে এসছে, আর কোনো নবমের মধ্যে গ্রহ নেই, এরকম যদি স্থিতি তৈরি হয়, তাহলে পারেও কিন্তু বিবাহের পরে প্রচন্ড ভাগ্য উন্নতি হয়, এরকম দেখা গেছে। সপ্তমপতি নবম স্থানে এবং বৃহস্পতি যদি জন্মছকের মধ্যে ভালো হয়, সপ্তমপতি নবম স্থানে বসে রয়েছে এবং নবম স্থানে মনে করা যাক আর একটা গ্রহ রয়েছে এবং সেই জন্মছকে বৃহস্পতি খুব ভালো রয়েছে, তাহলে পরেও কিন্তু বিবাহের পরে ভাগ্য উন্নতি হয়। আবার যদি শুক্র এবং বৃহস্পতি, শুক্র বিবাহের কারক গ্রহ, বৃহস্পতি কিন্তু বিবাহের কারক গ্রহ আমরা বলবো, বা মেয়েদের জন্মছকের মধ্যে বৃহস্পতি গ্রহটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি গ্রহটা কিন্তু প্রোগ্রেসের গ্রহ, আর্থিক উন্নতির গ্রহ, সামাজিক উন্নতির গ্রহ। বৃহস্পতির মধ্যে একসঙ্গে দুটি গুণই রয়েছে, বৃহস্পতি অর্থ দেয়, বৃহস্পতি কিন্তু সামাজিক উন্নতিও ঘটায়। তাহলে এই শুক্রের মানে লগ্ন থেকে শুক্র এবং বৃহস্পতি যদি ভালো স্থানে থাকে, মানে কেন্দ্র কোণে থাকে, মানে লগ্ন থেকে কেন্দ্রে শুক্র রয়েছে, লগ্ন থেকে কোণে হয়তো বৃহস্পতি রয়েছে, বা লগ্ন থেকে কেন্দ্রে হয়তো শুক্র রয়েছে, বৃহস্পতি রয়েছে, আর লগ্ন থেকে কোণে হয়তো শুক্র রয়েছে, এরকম যদি স্থিতি তৈরি হয়, তাহলে পরেও কিন্তু বিবাহের পরে ভাগ্যের উন্নতি হতে দেখা যায়। এছাড়াও দেখুন আরো কিছু লিখেছি। সপ্তম ভাবে যদি বৃহস্পতি এবং শুক্র থাকে দুজন একসঙ্গে বসে,
বা সপ্তম ভাবের মধ্যে যদি দেখা যায় বৃহস্পতি এবং চন্দ্র একসঙ্গে বসে রয়েছে, তাহলে পরেও কিন্তু বিবাহের পরে ভাগ্য উন্নতি ঘটে। এবারে আমরা নবাংশ ছকের মধ্যে চলে যাব। নবাংশ ছকের মধ্যে D1 এর সপ্তমপতি যদি স্ট্রং হয়ে বসে থাকে, অর্থাৎ আপনার লগ্ন কুণ্ডলীর সপ্তমপতি নিশ্চয়ই কোনো একটি গ্রহ হবে, সেই গ্রহটি নবাংশ ছকের মধ্যে কিন্তু খুব স্ট্রং হয়ে বসে রয়েছে এবং লগ্নপতির কেন্দ্রকোণের মানে লগ্নের কেন্দ্রকোণে রয়েছে, তাহলে পরেও কিন্তু বিবাহের পরে যথেষ্ট ভাগ্য উন্নতি হয় এবং সেই জাতক কিন্তু প্রচুর অর্থের মালিক হয় এবং তার প্রতিপত্তি মান সম্মান কিন্তু অনেকটাই বৃদ্ধি হয়ে যায়। নবাংশের মধ্যে শুক্র যদি নিজের ঘরে বসে থাকে, সেটা যাই ঘর হোক, অষ্টম হোক, ষষ্ঠ হোক, দ্বাদশ হোক, 5 হোক, 7 হোক, যাই ঘর হোক, শুক্র যদি নবাংশের মধ্যে নিজের ঘরে বসে থাকে, তাহলে এইটুখানি কথা আপনি লিখে দিন তাকে, বিবাহের পরে তার ভাগ্য উন্নতি হবেই হবে। এবং নবাংশের নবম ভাব যদি বলশালী হয়, তাহলেও বিবাহের পরে ভাগ্য উন্নতি হয়। আবার এটাও বলা হয়েছে, যার সঙ্গে আপনি বিবাহ করছেন তার জন্মছকের মধ্যে যদি একাধিক রাজযোগ থাকে, তাহলে পরেও কিন্তু বিবাহের পরে ভাগ্য উন্নতি হয়। এই কারণে আমরা বলি যে জোটক বিচার এবং ওভারল্যাপিং বিচার করিয়ে বিবাহ করুন। পাত্র পাত্রী দেখবেন যখন বিবাহ করা হয়, মানে বিবাহ হবে, তখন পাত্র পাত্রী অনেক সময় জোটক বিচার ওভারল্যাপিং বিচার করায়। এই কারণে করানো হয় যাতে বিবাহের পরে তার কি স্থিতি আসবে এইটা দেখার জন্য। দেখুন, সাধারণ মানুষ হয়তো অতটা বোঝে না, তারা মনে করে আমার সঙ্গে বিয়েটা ঠিক হবে কিনা, মানে এর সঙ্গে করাটা ঠিক হবে কিনা, এটা দেখার জন্য জোটক বিচার বা ওভারল্যাপিং। না, এইটুখানি নয়, আরো অনেক কিছু দেখতে হয় জোটক বিচার ওভারল্যাপিং এ। কারণ আপনি যদি আমাকে দিয়ে করান, তাহলে তো আমাকে তো ভরসা করেছেন একটা নতুন জীবন যারা শুরু করবে, তাদের এইটুখানি স্থিতি নয়, আরো অনেক কিছু দেখতে হয়, যে তাদের সন্তান হবে কিনা, তাদের শ্বশুর বাড়ির সঙ্গে অ্যাডজাস্ট হবে কিনা, হয়তো সব কিছু আমাদেরকে যদি হিসেব করে করে দেখতে হয়, হয়তো সবটা বলি না, অনেক অনেক কিছু দেখতে হয়। এবং বিবাহের পরে তার ভাগ্য উন্নতি হবে না ডিভোর্শন হবে, এগুলো সব আমাদেরকে দেখতে হয়। দেখুন, একাদশ ভাব খুব গুরুত্বপূর্ণ ভাব। তাই একাদশ ভাব মানে হচ্ছে মনের ইচ্ছা পূরণের ভাব, একটি একাদশ ভাব আমরা জানি। তাই সপ্তমপতি যদি একাদশ ভাবে চলে আসে, তাহলেও বিবাহের পরে ভাগ্য উন্নতি হয়, এরকম দেখা গেছে। আবার সপ্তমপতি যদি ভাগ্যপতি, একটি নিশ্চয়ই কোনো গ্রহ হবে আপনার ভাগ্যপতি, ভাগ্যপতির নক্ষত্রে যদি সপ্তমপতি থাকে, তাহলে বিবাহের পরে ভাগ্য উন্নতি হয়। ঠিক অপোজিটে কিন্তু বিবাহের পরে ভাগ্য ড্যামেজ হয়ে যায়। বিবাহের পরে ভাগ্য ড্যামেজ করার পিছনে কয়েকটি যোগও রয়েছে কিন্তু, যেমন শনি চন্দ্র, শনি কেতু, চন্দ্র কেতু, এই যে যোগগুলো, চন্দ্র রাহু, এই যে যোগগুলো রয়েছে, শুক্র রাহু, কিছু কিছু ক্ষেত্রে বিবাহের পরে অশান্তি লাগিয়ে দেয় কিন্তু এই শুক্র রাহু, সব জায়গায় নয়। শুক্র রাহু একসঙ্গে থাকলে পরে পয়সা হয়তো সেই জাতককে দেবে, কিন্তু সেই জাতককে বিবাহের পরে সমস্যা কিন্তু নিয়ে আসবে, কিছু ভুল ভ্রান্তি এ করে কিন্তু সংসারে অশান্তি নিয়ে আসে শুক্র রাহু একসঙ্গে থাকলে। তো এরকম কিছু যোগ রয়েছে, যে যোগগুলো কিন্তু বিবাহের পরে তার ভাগ্য অবনতি হবে না, বিবাহের পরে সে মানসিক ডিপ্রেশনে যাবে, বিবাহের পরে তার অশান্তি আরো বেড়ে যাবে, মানসিক টেনশন আরো বেড়ে যাবে কিনা, সেগুলো কিন্তু এই সমস্ত যোগগুলো থেকে দেখা যায়। সপ্তম ভাবে পাপক গ্রহের অবস্থান, শুক্র যদি নিচস্থ থাকে বা কারোর জন্মছকে শুক্র যদি বক্রী থাকে, নবাংশের লগ্নে যদি অষ্টমপতি বসে যায়, মানে নবাংশের লগ্ন, সেই লগ্নের মধ্যে অষ্টমপতি গ্রহটি এসে বসে গেছে, মানে আপনার লগ্ন কুণ্ডলীর যে অষ্টমপতি, সেই অষ্টমপতি গ্রহটি নবাংশের লগ্নের মধ্যে বসে রয়েছে, যদি এই স্থিতি তৈরি হয়, তাহলে পরে কিন্তু বিবাহিত জীবনে বিবাহ করার পরে তো অশান্তি আসবেই, মানসিক ডিপ্রেশন, ভাগ্য অবনতি এবং হঠাৎ একটি বড় লস, এগুলো কিন্তু ক্রিয়েট হবে। আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। পরের দিন আমরা বিবাহ কেন্দ্রিক আরেকটি বিষয় নিয়ে চলে আসবো, কারণ এখন পর পর বিবাহ কেন্দ্রিক বিষয় নিয়ে চলবে। তো পরের দিন আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।